নমস্কার সবাইকে। শুরু হচ্ছে বেঙ্গলি অডিও স্টেশনের এ সপ্তাহের গল্প। বেঙ্গলি অডিও স্টেশনে আমরা প্রকাশ করি অগ্রন্থিত গল্প। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, আর না লাগলে আনলাইক ও কমেন্ট। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প রবীন্দ্রনাথ চিয়ার্স, রচনা অমিত গোস্বামী, একক পাঠ প্রভাত রঞ্জন ভট্টাচার্য। রবীন্দ্রনাথের জন্মদিন প্রতি বছর আসে। আমি একটা কবিতা লিখি। আগে নিজের তাগিদে লিখতাম। কোনো কাগজের সাহিত্য সম্পাদককে বলতাম, ছাপ না বাপ। কেউ ছাপতো না। বলতো, শালা তুই রবি ঠাকুরের কোন ন্যাংটো বয়সের ইয়ার যে তার সাথে মদের টেবিলে বসার কাহিনী লিখিস। গত 25শে বৈশাখের কবিতা আমার হাত থেকে ওই মদের টেবিলের গল্প বেরোয়। রবি ঠাকুর যেন আমার পান সঙ্গী, ইয়ার দোস্ত। বছর 7-8 আগে এক কবি আমার এরকম একটি কবিতা পছন্দ করায় তার ছাপার আলোয় আসার সৌভাগ্য হয়েছিল। কবিতাটার প্রথম 2 লাইন ছিল এই রকম: রবি ঠাকুর বন্ধু আমার, জিগ্রে ইয়ার দোস্ত, সন্ধেবেলার সঙ্গী তিনি, ভদকা চিকেন রোস্ট। কবিতাটি প্রকাশিত হলো বাংলাদেশে, নো লিকার কান্ট্রি। তুমুল সমালোচনা। তোমাকে আমরা ভালোবাসি বলে তুমি যা খুশি লিখবে। রবীন্দ্রনাথ ও মদ্যপান ঠিক নয়। রবীন্দ্রনাথ নিয়ে ফুক্কুরি বাংলাদেশ কখনোই সহ্য করে না। রবীন্দ্রনাথ ওদের ঠাকুর। কিন্তু আমি কি করব? আমি পানশালাতে বসলেই তাকে অনুভব করি বারে বারে। তার সাথে সব জরুরি কথাও সেরে নিই ওখানে। আমার কোনো সঙ্গী লাগে না। কলকাতায় কতবারে রবীন্দ্রনাথের গান বাজাতে অনুরোধ করেছি। এখন দেখি সেটাই সেসব বারে দস্তুর বা নিয়ম হয়ে উঠেছে। রাম উইথ রবি, হোয়াটস আ ককটেল। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, রবীন্দ্রনাথ মদ খেতেন? সে আলোচনায় আসতে হলে রবি ঠাকুরের পিতামহের আলোচনায় আসতে হবে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর প্রত্যহ 1 গ্লাস করে সেরি খেতেন। রাজকীয় লোক ছিলেন, ততোধিক শৌখিন। তার বেলাগাম জীবনযাপন, মদ্যপান, রক্ষিতা প্রতিপালন নিয়ে পরিবারে ব্যাপক ক্ষোভ ছিল। দ্বারকানাথের স্ত্রী দিগম্বরী দেবী স্বামীর কোম্পানি বাগানে নিত্য যাতায়াত আর মদ্যপান, মেয়ে লোক নিয়ে হৈহুজ্জুতিতে তিতি বিরক্ত হয়ে পণ্ডিতদের কাছে বিধান চেয়েছিলেন। তিনি কি এমন স্বামীকে পরিত্যাগ করতে পারেন? কার টেগর কোম্পানির বিজ্ঞাপন বেরুতো বিভিন্ন পত্রপত্রিকায়। ফ্রান্স, স্পেন ও ইউরোপের নানা দেশ থেকে মদ আসত। কলকাতায় ঠাকুর মশায়ের যথেষ্ট দুর্নাম হয়েছিল। লোকে বলতো, দ্বারকানাথ মদের স্রোতে কলকাতা ভাসান। রূপচাঁদ পক্ষীর দল গান বেঁধেছিল, কি মজা আছে রে লাল জলে, জানে ঠাকুর কোম্পানি। মদের গুণাগুণ আমরা কি জানি, জানে ঠাকুর কোম্পানি। প্রথম জীবনে মদ খেতেন দেবেন্দ্রনাথও। সামাজিকতা ও ভদ্রতা রক্ষার খাতিরে পান করতে করতে অভ্যস্ত হয়ে পড়েন সুরায়। পরে মিতব্যয়ী ও সংযমী হয়ে যান মহর্ষি দেবেন্দ্রনাথ। তাঁর আত্মজীবনীতে আছে, মথুরায় নদীবক্ষে বজরায় ঘুরছেন। এক আগন্তুকের সাথে আলাপ হলো। আহারাদির পর তাকে একটু কারণ দিতে হয়। মদ খেতে খেতে সে লোকটা আবার মহানির্বাণ তন্ত্রের শ্লোক পড়ল। তার মানে কি দাঁড়ালো? ঘোরার সময় মদের বোতল থাকত দেবেন্দ্রনাথের সাথে। রবীন্দ্রনাথ 1901 সালে স্ত্রীকে লেখা চিঠিতে লরেন্স নামের এক মাতালের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছেন কবি, যে কিনা তার কাছ থেকে হুইস্কি চেয়ে খায়। মদ যদি রেল ইঞ্জিনকে ভুল করে খাওয়ানো হয় তবে কি বিপত্তি হতে পারে, তাই নিয়ে লিখলেন ভারী মজাদার ছড়া। গাড়িতে মদের পিপে ছিল 13-14, ইঞ্জিনে জল দিতে দিল ভুলে মদ্য, চাকাগুলো ধেয়ে করে ধান ক্ষেত ধ্বংসন, বাঁশি ডাকে কেঁদে কেঁদে কোথা কানু জংশন,
ট্রেন করে মাতলামি নেহাত অবদ্ধ, সাবধান করে দিতে কবি লেখে পদ্য। রবীন্দ্রনাথ নিজে কি মদ্যপান করতেন? প্রশ্নটা আমার নয়, প্রাবন্ধিক সমীর সেনগুপ্তর। তিনি অনেক বই ঘেঁটে অনেক হিসেবপত্র দেখে স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন যে কবিগুরু রীতিমতো মদ খেতেন। শুধু তাই নয়, বড়দের সঙ্গে বসে মদ না খাওয়ার ওই মধ্যবিত্ত ন্যাকামো থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। ছোটদের সঙ্গেও খেতেন। মদ্যপদের প্রতি নাকি তার প্রচ্ছন্ন প্রশ্রয়ও ছিল। নির্মল কুমারী মহালনবিশ তাঁর বিলেত বাসের গল্পে জানিয়েছেন, এক ভোজসভায় তিনি জেদের বসে পরপর 7 গেলাস মদ খাওয়ার পর রবীন্দ্রনাথ নাকি তাঁকে কার্যত হাইজ্যাক করে হোটেলে ফিরিয়ে নিয়ে যান। ঘর অবধি পৌঁছে দেওয়ার আগে পর্যন্ত তাঁর হাত ছাড়তেও রাজি হননি। রানীচন্দও বলেছিলেন রবীন্দ্রনাথ নাকি তাঁকে মদ্যপানের এটিকেট শিখিয়েছিলেন। অনেকে মনে করেন চিরকুমার সভার গান, কত কালো রবে বলো ভারত রে, শুধু ডাল ও ভাত ও জলপথ্য করে, দেশে অন্ন জলের হলো ঘোর অন্নটন, ধরো হুইস্কি সোডা আর মুরগি মটন। হয়তো রবীন্দ্রনাথের মদ বন্দনা? আদৌ নয়, এটা ছিল গোবিন্দচন্দ্র রায়ের কত কালো পরে বলো ভারত রে, দুঃখ সাগর ও সাঁতরি পার হবে, গানটির প্যারোডি রূপ। সে যাগ্গে, মদ নিয়ে রবীন্দ্রনাথ দেখলামই বা মদ বন্দনা করেননি এটা সত্য, যা তার পরবর্তী প্রজন্ম করে ফাটিয়ে দিয়েছিল। পা থেকে মাথা পর্যন্ত টলমল করে, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাতে। এবারে আমার ভ্রাতৃপ্রতিম এক সাহিত্য সম্পাদক আমার কবিতাটা পেয়েই ফোন করলেন, আবার মদের টেবিলে টানলে রবীন্দ্রনাথকে। খুব খারাপ হয়েছে কবিতাটা, বোধহয় বেশি ভালো লিখেছ, কিন্তু অন্য কবিতা দাও, কারণ এটা ছাপা যাবে না। করোনার বাজার, মালের দোকান বন্ধ এমনিতেই, আবার রবি ঠাকুর মাল খাচ্ছেন। না না, এটা ছাপা মুশকিল। সেটা ঠিক আছে, কিন্তু ওই কবিতাটার শেষ 4 লাইন আপনি পড়ুন তো, এই রবীন্দ্রনাথের ওই শেষ ডায়ালগটা। আচ্ছা পড়ছি, শোনো। মানুষ মজে ভালোবাসায়, যা দেখে তা আলোক বরণ, হয়তো তারা পাল্টে গেছে, ক্ষেত্র তাদের বৃহত্তর। গ্রীষ্ম এখন জমাট বড়, বর্ষা থেকে আষাঢ়াবাদ, ভিতর আলোয় বুঝতে পারি হুনি আমার রবীন্দ্রনাথ। কি বুঝলেন? কিচ্ছু বুঝিনি। কবিতা আজকাল বুঝতে হয় না, ছাপতে হয়। ব্যাস, তোমার নাম ফেটেছে তাই ছাপাই। আর একটা দাও, মেলটা চেক করুন, পাঠিয়ে দিয়েছি এর মধ্যে। হ্যাঁ পেলাম, আমার 25শে বৈশাখ। যা শালা, এখানেও সেই ওই পানশালা। এটার শেষ 6 লাইন পড়ুন, জোরে জোরে পড়ুন। পড়ছি। জমল বিহান রিমি এবং রবীন্দ্রনাথ সাথে, ভাঙল আসর গানে কথায় সেদিন গভীর রাতে, কানের কাছে মুখ নামিয়ে বললে যাওয়ার আগে, কেন আজও সব ব্যাপারে রবীন্দ্রনাথ লাগে। নতুন লেখা পড়তে শেখো, আসুক নতুন লোক, নবীন ধান্যে ভরুক গোলা, রাত্রি শুভ হোক। কি বুঝলেন? বুঝলাম, আমাকে ঠুকলে। না দাদা, আপনাকে ঠুকিনি, এটাই বাস্তব। কবিতা সম্পাদক আর আপনারা নেই, আপনারা সংকলক। নাম ফাটলে ছাপেন। আপনি মেলটা রিফ্রেশ করুন, পড়ুন কবিতাটা যেটা পাঠিয়েছি, শুধু পড়ুন। পেয়েছি, পড়ুন এবার। 25শে বৈশাখ আসে, নিয়মের যন্ত্র বাঁধা পথে, যেমন উৎসব আসে 12 মাসে 13 পার্বণ, লাল শালু নীল পর্দা, ফুল শাঁখ মাইক গর্জন, ব্যস্ত আয়োজন মগ্ন বিস্মৃতির অটল গহ্বরে।
তুমি তো উৎসব নও বৎসরান্তে শুধু রাজা সাজা, নকল রংচং মেখে রঙ্গমঞ্চে প্রবেশ প্রস্থান। তুমি কি কেবলই ছবি, বিস্মৃতির বেদনার দাম, অথবা সদনশীলা স্মৃতির সোচ্চার রঙ্গনাট? আমাদের প্রত্যেকের সত্তার গভীরে দাও ডাক, আমাদের প্রতিদিন হয় যেন 25শে বৈশাখ। দাদা, কেমন বুঝলেন? ফাটাফাটি। এই আমি এখন ডিটিভিতে পাঠাচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। আপনার এই কবিতাই ছাপবো। ছাপান, এটাই চাই। তবে কবির নাম অমল কৃষ্ণ গুপ্ত, আমি নই। কবিতাটা আপনি সাব স্ট্যান্ডার্ড বলে ফিরিয়ে দিয়েছিলেন কবিকে। সবশেষে আপনাকে বলি, দাদা, নাম নয়, আপনি বিষয় ছাপুন, বুঝলেন? বিষয় ছাপুন।